কেজেন গোট ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। বর্তমান সমাজে যদি কিছু রোজগার করতে চাই তাহলে আমাদেরকে প্রচুর পরিমাণে একটা ইনভেস্ট করে একটি ব্যবসা শুরু করতে হয়। তো আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ একটি নতুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও যদি আমরা আপলোড করি প্রথম নোটিফিকেশন যাতে আপনার কাছে যায়। তো চলুন আজকের যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ভিডিওটি আমরা জানি আজকে সবাই পশ্চিমবঙ্গে বেকার। এই লকডাউনের পরে আমরা সবাই যারা বাইরে কাজ করতাম তারা এখন দেশে ফিরে নিজের বাড়িতে এসেছি এবং কিছু একটা ব্যবসা করার পরিকল্পনা মাথায় রেখেছি। তো আপনারা যারা গ্রামে গঞ্জে বাস করেন, যাদের জমি জায়গা প্রচুর আছে, ওনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা ছোট্ট করে একটি ছাগলের ফার্ম শুরু করুন। ছাগলের ফার্মে আপনারা ওয়ান টাইম ইনভেস্ট করে সেখান থেকে আপনারা একটি লাইফ টাইম প্রফিট পেতে পারেন। তো এই ছাগল ফার্ম করতে যে অনেকেই আজকে দেখছি পিছিয়ে পড়ছে বা ফার্ম শুরু করে সেখান থেকে লসের সম্মুখীন হচ্ছে। তো কেন হচ্ছে, কি কারণ, বা ছাগলের খামার করতে যে আপনারা কেন লস খাবেন, ছাগলের কি এমন রোগ আছে যে ছাগলের রোগটিকে সারানো যায় না এবং সেই রোগটি হয়ে গেলে ছাগল মারা যায়, সেই রোগটির নাম হচ্ছে পিপিআর। তো আজকে আমি সেই পিপিআর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। সেই পিপিআর রোগটি কি, তার কারণ এবং তার লক্ষণ, তার চিকিৎসা এবং তার প্রতিকার সমস্ত এই ভিডিওটিতে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। ছাগলের মধ্যে এমন একটি রোগ আছে যে রোগের কোনো এখনও বর্তমান চিকিৎসা বেরোয়নি। সেই রোগের নাম হচ্ছে পিপিআর। পিপিআর এই তিনটি ফুল ফর্ম হচ্ছে পেটস ডেস পেটিস রুমিনেন্টস। এটি একটি ফরাসি শব্দ, এর মানে হচ্ছে ডিজিজ ইন স্মল রুমিনেন্টস। স্মল রুমিনেন্টসের একটি রোগ। এই রোগ আপনারা গরু, ছাগল, খরগোশ, উট এই সমস্ত প্রাণীদের মধ্যেই হয়ে থাকে। তো মেনলি এটি ছাগলের হয় এবং ভেড়ারও হয়ে থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ছাগলের মধ্যেই পাওয়া যায়। তো এই পিপিআর রোগটি যে ভাইরাসের কারণে হয় সেই ভাইরাসের নাম হচ্ছে মরবিলি ভাইরাস। এই মরবিলি ভাইরাস এসছে প্যারামাইসোভাইরাইড ফ্যামিলি থেকে। এই সেম একটি রোগের আরেকটি নাম হচ্ছে রেন্ডারপেস্ট ভাইরাস। এই রেন্ডারপেস্ট ভাইরাস এবং পিপিআরের যে ভাইরাস, এই দুটো রোগ হচ্ছে প্রায় 90% সিমিলার। পিপিআর এবং রেন্ডারপেস্টকে যদি আপনি আলাদা করতে চান বা শনাক্ত করতে চান তাহলে আপনাকে ল্যাবরেটরিতে কিছু টেস্ট আছে, সেই টেস্ট করাতে হবে। আমি কিছু দু একটা টেস্টের ব্যাপারে আপনাদেরকে বলে দিচ্ছি। যে এলাইজা টেস্ট, আপনি যদি কোনো ছাগলের আসলে পিপিআর হয়েছে কি না তাকে যদি আপনি চিহ্নিত করতে চান বা শনাক্ত করতে চান, আপনাকে ল্যাবরেটরিতে নিয়ে যেয়ে তার সেলাইভা অর্থাৎ লালারসের পরীক্ষা করাতে হবে যে তার মধ্যে পিপিআরের ভাইরাস আছে কি না। তো আপনি এলাইজা টেস্ট করতে পারেন, ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট করতে পারেন, আর অ্যান্টিবডি টেস্ট করতে পারেন। ভাইরাস পিপিআরের ভাইরাস যদি তার শরীরের মধ্যে থাকে তাহলে দু রকমের অ্যান্টিবডি তার শরীরে আপনি পাবেন, পলিক্লোনাল এবং মনোক্লোনাল। এই দুটি অ্যান্টিবডি তার শরীরের মধ্যে তৈরি হয়। এবং এছাড়া আপনি স্টুল অর্থাৎ তার পায়খানাকেও পরীক্ষা করে তার মধ্যে পিপিআরের ভাইরাস আছে কি না সেটি জানতে পারবেন। তো পিপিআর রোগ হচ্ছে আপনার বিশ্বের মধ্যে প্রথম দেখা যায় পশ্চিম আফ্রিকার ওভারি কোস্টে, সেটি হচ্ছে 1942 সালে। আমাদের ইন্ডিয়াতে এই রোগটি প্রথম দেখা যায় আপনার আরাসুর গ্রামে, যেটি বিল্লাপুরম ডিস্ট্রিক্টে অবস্থিত তামিলনাড়ুতে। সেইখানে 1989 সালে এই রোগটিকে প্রথম দেখা যায়। পরবর্তীকালে আস্তে আস্তে করে পুরো বিশ্বের মধ্যে এই রোগটি ছড়িয়ে যায়। পিপিআর আমরা ভয় করি, তার কারণ হচ্ছে সাপোজ আপনি মনে করুন 10টা ছাগল আমার খামারে আছে, আমি একটা নতুন ছাগল নিয়ে এলাম। নতুন ছাগলটি যদি পিপিআরে আক্রান্ত হয়, অথবা আপনার ফার্মে যে 10টি ছাগল আছে সেই 10টি যদি আপনার পিপিআর ভ্যাকসিন না করা থাকে, তাহলে সেই একটি ছাগল যদি কোনো কারণে আপনার পিপিআরে আক্রান্ত হয়, সমস্ত ছাগলকে সে তার গ্রিপের মধ্যে নিয়ে নেবে বা আস্তে আস্তে করে সমস্ত ছাগলকে হয়ে যাবে। হাইলি কন্টাজিয়াস, এটাকে বলা হয় এন্ডেমিক বা মহামারী। হাইলি কন্টাজিয়াস শব্দের অর্থ হচ্ছে
যে খুবই তাড়াতাড়ি এটি ছোঁয়াচে রোগ খুবই তাড়াতাড়ি ছড়ায়, একটির মধ্যে আরেকটি, একটির থেকে আরেকটি, এরকম করে আস্তে আস্তে আপনার পুরো ফার্ম খালি হয়ে যাবে। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কারণ। এই পিপিআরের ভ্যাকসিন করা ছাগল যদি আপনারা নিয়ে ফার্মিং শুরু করতে পারেন তাহলে আপনার ফার্ম অবশ্যই সাকসেস হবে। তো অন্যান্য যে ভ্যাকসিনগুলো আছে, ইটি বলুন, এফএমডি বলুন, গোটপক্স বলুন, এগুলো আপনার ফার্মে যেও আপনি করতে পারেন, এগুলো সেরকম কোনো সমস্যা দেয় না। মেন যে সমস্যা দেয় সেটি হচ্ছে পিপিআর। পিপিআর যখন আপনার ফার্মে একটি ছাগলকে হবে, আপনি সাপোজ মনে করবেন যতগুলো ছাগল ভ্যাকসিনেটেড নয় সমস্তগুলোকেই হবে, এটি 100% কনফার্ম। যদি আপনি দেখেন একটি ছাগলকে হয়েছে, অন্য কোনো ছাগলের হয়নি, তার সিমটমস আপনি ভালো করে চেক করবেন আদৌ সেটি পিপিআর কি অন্য কোনো রোগ। আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত চিকিৎসক আছে বা তাদেরকে অসম্মান করছি না, সমস্ত চিকিৎসকই তাদের মাথায় একটি রোগই আছে, ছাগলের কোনো কিছু হলেই বলবে যে পিপিআর হয়ে গেছে। এই পিপিআরকে আপনারা আগে ভালোভাবে চিহ্নিত করুন, তার ল্যাবরেটরিতে তাকে টেস্ট করান, সঠিক ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্ট করুন। যদিও পিপিআরের কোনো ট্রিটমেন্ট নয়, তাও আমি বলছি যে পিপিআরকে আপনারা আগে চিহ্নিত করুন যে এটি আদৌ পিপিআর কি না। তো পিপিআর চিহ্নিত করান কি কি লক্ষণ আছে, যে পিপিআর রোগটি হলে আপনি কি কি লক্ষণ দেখে তার বুঝতে পারবেন যে এটি 100% পিপিআর হয়েছে। প্রথম, পিপিআর হলে দেখবেন যে কোনো ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তার চোখ দিয়ে অনবরত জল গড়াবে, তার জিভের মধ্যে ঘা হবে, এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজ। নেক্সট হচ্ছে আপনার ঠোঁটের মধ্যে দু সাইডে হচ্ছে ঘা হবে, ছাগল দেখবেন চুপচাপ এক কোণে দাঁড়িয়ে বসে আছে, তার টেম্পারেচার মানে তার জ্বর থাকবে 105, 106 এরকম টেম্পারেচার থাকবে। আস্তে আস্তে করে 1-2 দিন পরে দেখবেন তার ডায়রিয়া, পাতলা ডায়রিয়া হবে। ডায়রিয়ার কারণ হচ্ছে স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইন এই দুটির মধ্যে সিকাম থাকে, সেই সিকামে ঘা তৈরি হয়, সেই ঘায়ের জন্য আপনারা দেখবেন প্রচণ্ড দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হবে, যে পাতলা পায়খানা প্রচণ্ড গ্যাস করবে। তো এগুলো হচ্ছে পিপিআরের লক্ষণ। আর নাক দিয়ে দেখবেন এমনি নর্মাল যদি সর্দি কাশি হয় দেখবেন সাদা রঙের তার নাক দিয়ে শিকন বা জল বেরোয়, কিন্তু যদি পিপিআরে আক্রান্ত কোনো ছাগল হয় তাহলে দেখবেন যে তার নাক দিয়ে হালকা হালকা দেখবেন হলুদ কালারের তার নাক দিয়ে শিকন বেরোবে, তাহলে বুঝতে পারবেন যে এটি পিপিআরের লক্ষণ। আপনি কি করবেন, সাথে সাথে প্রথম যে কাজটি করবেন সাথে সাথে তাকে আলাদা করে দিতে হবে, সমস্ত সুস্থ ছাগল থেকে তাকে আলাদা করে তার ট্রিটমেন্ট আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এর কী কী ট্রিটমেন্ট আমি দেব পরবর্তী ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা আপনাকে দেখাবো যে পিপিআর যদি হয়ে যায় তাহলে আপনি কি করে এর চিকিৎসা করবেন। যদিও পিপিআরের কোনো সায়েন্টিফিক চিকিৎসা নেই, তবুও আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট তাকে দিতে পারি, সিমটমস অনুযায়ী তাকে চিকিৎসা করতে পারি। সাপোজ মনে করুন তার মুখে ঘা হয়েছে, তার মুখে ঘায়ের জন্য আলাদা ওষুধ, তার জ্বর হয়েছে জ্বরের জন্য আলাদা ওষুধ, তার ডায়রিয়া হয়েছে ডায়রিয়ার জন্য আলাদা ওষুধ, এবং তার শরীরের মধ্যে যে ইনফেকশানটা হয়েছে সেই ইনফেকশনের জন্য তাকে একটি আলাদা ওষুধ। এইরকম তার সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করতে পারি, বা তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমানোর জন্য তার কিছু মেডিসিন আমরা তাকে প্রয়োগ করতে পারি। কিন্তু এখনও অবধি আমাদের এই পিপিআরের কোনো নির্দিষ্ট ওষুধ এখনও মার্কেটে বেরোয়নি যে ওষুধ দিলে তার সমস্ত রোগ একসঙ্গে ঠিক হবে। তো চলুন পরবর্তী কী কী ট্রিটমেন্ট আমরা কী কী মেডিসিন ইউজ করব আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের যে 3 দিনের গোট ফার্মিং ট্রেনিং হয় সেই ট্রেনিং আমাদের পরবর্তী ট্রেনিং হচ্ছে 26শে জানুয়ারি। যারা ট্রেনিংয়ে নাম লিখাতে চান 500 টাকা জমা করে তারা নাম লিখাতে পারেন, এবং 26 তারিখে যারা প্রথম যে ক্লাসে আপনারা আসবেন বাকি টাকা সেই দিন ক্লাসে দিবেন। 3 দিনের ট্রেনিংয়ের ফিজ হচ্ছে 4000 টাকা উইথ ফুডিং অ্যান্ড লজিং, থাকা এবং খাওয়া নিয়ে 4000 টাকা ফিজ আছে। তো যারা ট্রেনিং নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো পিপিআরের আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। পিপিআরের ট্রিটমেন্ট হবে সিমটোমেটিক ট্রিটমেন্ট। পিপিআরে আপনাকে প্রথম হচ্ছে একটি ভালো অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, তার ইনফেকশনকে কমানোর জন্য, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কমানোর জন্য একটি অ্যান্টিবায়োটিক আপনাকে ইউজ করতে হবে।
তো কী ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা ইউজ করবেন, অ্যান্টিবায়োটিক সম্বন্ধে আমি সংক্ষেপে বলে দিই। অ্যান্টিবায়োটিক হচ্ছে দু রকমের অ্যান্টিবায়োটিক হয়। ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে কমিয়ে দিবে এরকম এক ধরনের অ্যান্টিবায়োটিক হয়, যেটিকে আমরা বলি ব্যাকটেরিয়া স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে এরকম একটি অ্যান্টিবায়োটিক হয়, যেটিকে আমরা বলি ব্যাকটেরিয়াসিডাল অ্যান্টিবায়োটিক। এর মধ্যে আবার ভাগ আছে যে ব্রড স্পেকট্রাম এবং ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম আমরা কাকে বলো, অনেকগুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে এরকম যে অ্যান্টিবায়োটিক তাকে আমরা বলবো ব্রড স্পেকট্রাম। আর কিছু কিছু ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে বা তার বৃদ্ধিকে রোধ করতে পারে এরকম অ্যান্টিবায়োটিককে আমরা বলবো ন্যারো স্পেকট্রাম। তো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আমরা এখানে ইউজ করব। আরও একটি ভাগ আছে যে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি এর আলোচনা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপরে কাজ করবে ব্রড স্পেকট্রাম এবং ব্যাকটেরিয়াসিডাল এরকম ধরনের অ্যান্টিবায়োটিক আমরা পিপিআরে ইউজ করে থাকি। তো যে অ্যান্টিবায়োটিকটি আমরা ইউজ করি সবথেকে বেশি সেটি হচ্ছে মার্বোফ্লক্সাসিন। পিপিআরে এটি খুবই ভালো রেজাল্ট আছে। এর দাম যদিও অনেক, 795 টাকা এর দাম আছে, 30 ml ভায়াল আছে। তো প্রথমে আমরা চয়েস অফ ড্রাগের মধ্যে রাখবো মার্বোফ্লক্সাসিন। এটি আপনারা 30 কিলো বডি ওয়েটে 2 ml ইন্ট্রামাস্কুলার রুটে দিতে পারেন। যদি আপনাদের কাছে এটি না থাকে তাহলে আপনারা সেকেন্ড চয়েস অফ ড্রাগের মধ্যে আমরা রাখবো যে সেপ্ট্রিয়াক্সনের সঙ্গে ট্যাজোব্যাক্টামের কম্বিনেশন ইন্টারসেপ্টাজো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করবেন, প্লেন যে এন্ড্রোফ্লক্সাসিন আছে এন্ড্রোফ্লক্সাসিনও আপনারা দিতে পারেন। তবে পিপিআরের জন্য সবথেকে বেস্ট হচ্ছে মার্বোফ্লক্সাসিন অথবা আপনার সেপ্ট্রিয়াক্সন। প্লেন সেপ্ট্রিয়াক্সনেও কাজ হবে, সেপ্ট্রিয়াক্সনের সঙ্গে ট্যাজোব্যাক্টামের কম্বিনেশনেও ভালো কাজ হবে। তবে আপনারা চেষ্টা করবেন ব্রড স্পেকট্রাম, ব্যাকটেরিয়াসিডাল, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ এই ধরনের ব্যাকটেরিয়ার উপরে কাজ করে এরকম একটি আপনাকে ভালো মানের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। পরবর্তী যে ট্রিটমেন্টটি আমরা দেবো তাকে হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিক হচ্ছে তার ব্যথা, তার কোনো ফোলাভাব যদি থাকে, এই সমস্ত, তার যদি জ্বর থাকে তাহলে আমি তাকে অ্যান্টিপাইরেটিক দেবো। আমাদের কাছে কম্বিনেশনে কিছু মেডিসিন আছে ভেটেরিনারিতে যে ব্যথাকেও কমাবে, ফোলাভাবকেও কমাবে এবং জ্বরকেও কমাবে। অ্যান্টি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক কিছু মেডিসিন আছে। আমরা এর কম্বিনেশনে সবথেকে প্রথমে যে মেডিসিনটি ইউজ করে থাকি সেটি হচ্ছে মেলোনেক্স প্লাস। নর্মাল সর্দি কাশি জ্বরেও আপনারা এটি ইউজ করতে পারেন এবং পিপিআরের সময় যে জ্বর হয় সেই জ্বরকে কমানোর জন্য, তার ব্যথাকে কমানোর জন্য আপনারা মেলোনেক্স প্লাস ইউজ করতে পারেন 30 কিলো বডি ওয়েটে 3 ml ইন্ট্রামাস্কুলার রুটে। যদি আপনাদের কাছে মেলোনেক্স প্লাস না থাকে তাহলে আপনারা আরেকটি যে অ্যানালজেসিক আছে আমাদের কাছে সেটিও দেখাচ্ছি আপনাদেরকে, কিটোপ্রোফেন। দেখুন, কিটোপ্রোফেনও একটি অ্যানালজেসিক, এটাও আপনারা ইউজ করতে পারেন। অথবা প্রচুর মেডিসিন মার্কেটে আছে, আমি দু একটা নাম বলে দিচ্ছি। এটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনারা নিমোস্লাইড ইউজ করতে পারেন। এই দেখুন নিমোস্লাইড ইউজ করতে পারেন। এটিও যদি না থাকে আপনারা ইউজ করতে পারেন অক্সালজেন। এছাড়া আপনারা ইউজ করতে পারেন আর্টিজোনেস। এছাড়াও আপনারা ইউজ করতে পারেন মেগলুডাইনও খুব ভালো একটি অ্যানালজেসিক, এটিও আপনারা ইউজ করতে পারেন। তো এটি গেল অ্যান্টিবায়োটিক, তারপরে গেল অ্যানালজেসিক। পরবর্তী আমরা যে মেডিসিনটি নেব সেটি হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক। তার শরীরের মধ্যে কোনো রকম যদি কোনো হিস্টামিন প্রডিউস যাতে না হয় বা অ্যান্টিবায়োটিকের যাতে কোনো সাইড এফেক্ট না হয় তার জন্য আমরা একটি তাকে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ দিয়ে থাকি। তো অ্যান্টিহিস্টামিনিক ড্রাগের মধ্যে আমরা যে মেডিসিনগুলো আপনাকে দেখাচ্ছি, প্রথম চয়েস অফ ড্রাগে আমরা রাখবো জিত। দেখুন, জিতের মধ্যে আছে ক্লোরফিনারমাইন ম্যালেট। প্লেন ক্লোরফিনারমাইন আছে এবিল বা ক্লোরিন নামে, এবং ক্লোরফিনারমাইন ম্যালেটও আছে জিত নামে বা ক্লোরাজিন নামে, ক্যাডিস্টিন নামে অথবা অ্যানহিস্টামিন নামে, বিভিন্ন নামে আপনারা এই মেডিসিনটি মার্কেটে পেয়ে যাবেন। তো আমরা যেটা ইউজ করি সেটি হচ্ছে জিত। তাহলে আপনি একটি অ্যান্টিবায়োটিক দিলেন, একটি অ্যানালজেসিক দিলেন, তার সঙ্গে একটি অ্যান্টিহিস্টামিনিক দিলেন। কি দিবেন?
জিত দিতে পারেন, অ্যানালজেসিক জিত দিতে পারেন, ক্লোরাজিন দিতে পারেন, ক্যাডিস্টিন দিতে পারেন, অথবা এভলিন দিতে পারেন, ক্লোরিল দিতে পারেন। অনেক রকম অ্যানহিস্টামিনিক আপনারা মার্কেটে পেয়ে যাবেন, সেরকম আপনারা যে কোনো একটি ইউজ করলেই হবে। পরবর্তী যে মেডিসিনটি আমরা ইউজ করি পিপিআরের ক্ষেত্রে সেটি হচ্ছে যে ভিটামিন। দেখুন, আপনারা ভিটামিনের জন্য আপনারা সবথেকে ভালো জিতের সঙ্গে আপনারা 3 ml জিতের সঙ্গে 2 ml বেলামাইল অথবা ট্রাইবিভেট অথবা কনসিপ্লেক্স, বেলামাইল অথবা ট্রাইবিভেট অথবা কনসিপ্লেক্স, যে কোনো ভিটামিন B1 কম্বিনেশন, ভিটামিন বি কমপ্লেক্স এবং লিভার এক্সট্রাক্টের কম্বিনেশন জিতের সঙ্গে বা এভলিনের সঙ্গে বা ক্লোরিলের সঙ্গে মিক্স করে তাকে দিতে পারেন। তাতে করে কী হবে, রেজাল্ট ভালো পাবেন। এরপরে আসছে যে মেডিসিন, সেটি হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন। কর্টিকোস্টেরয়েড হরমোনের ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব, পরবর্তী একটি আলাদা করে ভিডিও বানাবো, সেখানে আপনাদেরকে আলোচনা করব। তো এখানে আমি 2টি কর্টিকোস্টেরয়েড হরমোনের কথা আপনাদেরকে বলে রাখছি। প্রথম হচ্ছে আইসোফ্লুট প্রেগনেন্সি সেভ, দ্বিতীয় হচ্ছে ডেক্সামেথাসন আর আইসোফ্লু প্যারাডন। এটি হচ্ছে আপনার প্রেগনেন্ট যদি থাকে ছাগল, প্রেগনেন্ট ছাগলকে দিতে পারেন। আরেকটি কথা আপনারা মাথায় রাখবেন, যদি কোনো প্রেগনেন্ট ছাগলের পিপিআর হয় তাহলে তার অ্যাবর্শন হয়ে যায় 70 থেকে 80% ক্ষেত্রে। তাও আমরা প্রেগনেন্সি সেভ মেডিসিন ইউজ করব। তো প্রেগনেন্সি সেভ হচ্ছে আইসোফ্লুট। আর যদি প্রেগনেন্ট না থাকে ছাগল বা কোনো খাসি বা পাঁঠা ছাগল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা ডেক্সামেথাসন বা ডেক্সোনা নামে আসে, এটিও দিতে পারেন। ঠিক আছে, এটির কাজ হচ্ছে স্টেরয়েড হরমোন হচ্ছে আপনার সমস্ত রকম রোগের উপরে কাজ করে। তার হৃদস্পন্দনকে বাড়ায়, তার যে হার্টবিট চলে তার হার্টবিটকে ঠিক রাখে এবং যে কোনো মেডিসিনে দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনি, যে কোনো চিকিৎসায় দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য আপনি ডেক্সামেথাসন ইউজ করতে পারেন। তবে ডেক্সামেথাসন আপনারা যত কম পারবেন ইউজ করবেন, কারণ এর যত সুবিধাও আছে তত সাইড এফেক্টও আছে। এটি তো গেল আপনার ট্রিটমেন্ট। এরপরে আসছে আপনার ডায়রিয়ার ট্রিটমেন্ট। ডায়রিয়ার ট্রিটমেন্ট আমরা কি দিয়ে করব আমরা আপনাকে দেখাচ্ছি, এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ডায়রিয়ার জন্য আমরা যে মেডিসিনটি ইউজ করি সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে যে কোনো সালফা গ্রুপের আপনাকে মেডিসিন নিতে হবে। যে কোনো সালফা গ্রুপের আপনি ট্যাবলেটও নিতে পারেন অথবা আপনি ইঞ্জেকশনও নিতে পারেন। আমরা যেটি ইউজ করি সেটি হচ্ছে সালফাট্রিম। দেখুন, সালফাট্রিম ইঞ্জেকশন, এটি হচ্ছে লং অ্যাক্টিং আছে। আপনাকে একদিন যদি দেন আপনি 72 ঘন্টা অবধি কাজ করবে। তো সালফাট্রিম আপনাকে 2 ml দিতে হবে। তার সঙ্গে তার পেটের ভিতরের কোনো ইনফেকশন যদি থাকে সেটিকে কমানোর জন্য আপনি তাকে ওফ্লাকাইন ওজেড ট্যাবলেট দিতে পারেন। এটি প্রেগনেন্সি সেফ। তো এই দুটি হচ্ছে আপনার ডায়রিয়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর, আমি এক এক করে মেডিসিন বললাম। আপনারা হয়তো ভাববেন যে এতগুলো মেডিসিন একসঙ্গে দিতে হবে। পিপিআর হলে কিন্তু অনেকগুলো মেডিসিনই আপনাকে প্রয়োগ করতে হয়। একটি অ্যান্টিবায়োটিক থাকে, একটি অ্যানালজেসিক থাকে, একটি অ্যান্টিহিস্টামিনিক থাকে, একটি কর্টিকোস্টেরয়েড থাকে, একটি ভিটামিন থাকে, তার সঙ্গে একটি অ্যান্টিডায়রিয়াল ড্রাগ থাকে। যদিও এটি আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাও এটিকে অ্যান্টিডায়রিয়াল ড্রাগ বলবো। এটিও দিতে হবে, তার সঙ্গে একটি ট্যাবলেটও আপনাকে ইউজ করতে হবে তার ডায়রিয়ার জন্য। এরপরে আসছে সবথেকে যে মেন রোল, সেটি হচ্ছে আপনার তার মুখের এবং জিভের ঘা। মুখের এবং জিভের ঘায়ের জন্য আপনাকে যে ট্রিটমেন্টটি দিতে হবে সেটি হচ্ছে আপনাকে একটি পেস্ট বানাতে হবে। যে পেস্টের মধ্যে থাকবে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড পাউডার। এটিকে আপনি নেবেন 10 গ্রাম, তার সঙ্গে আপনি গ্লিসারিন দিতে পারেন। ঠিক আছে, গ্লিসারিন দিয়েও পেস্ট তৈরি করতে পারেন, অথবা আপনি মধু দিয়েও এই টেট্রাসাইক্লিন পাউডারের সঙ্গে পেস্ট বানিয়ে তার জিভে এবং তার যেখানে যেখানে ঘা হয়েছে পটাশ জলে আগে সমস্ত ঘাকে পরিষ্কার করে সেই ঘায়ের উপরে আপনি এই পেস্টটি লাগাতে পারেন। টেট্রাসাইক্লিন এবং মধু অথবা গ্লিসারিনের পেস্ট আপনি বানিয়ে সেখানে লাগাতে পারেন। অথবা আপনি ট্রপিকিওর জেল, এই যে মলমটি আছে এই মলমটিও আপনি ইউজ করতে পারেন। ট্রপিকিওর জেল মলম ইউজ করার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জলে ভালোভাবে ঘাগুলোকে, জিভটাকে মুছে মাউথওয়াশ করিয়ে ট্রপিকিওর জেল আপনি লাগাতে পারেন। এটি না থাকলে আপনারা হিম্যাক্স মলম আছে, হিম্যাক্স মলমও লাগাতে পারেন। এরপরে যে
ট্রিটমেন্টটি আসছে সেটি হচ্ছে ফ্লুট থেরাপি। ফ্লুট থেরাপি হচ্ছে আপনার যদি কোনো ছাগল তার শরীরের মধ্যে পাতলা পায়খানা করে করে তার শরীরের মধ্যে যদি ডিহাইড্রেশন হয়ে যায়, তার শরীর যদি জলশূন্যতায় ভুগে, তাহলে আপনাকে সেখানে একদম যে লাস্ট স্টেজে চলে যায়, ছাগল খাওয়া দাওয়া বন্ধ করে কোমর ফেলে দেয়, সেখানে আপনাকে ফ্লুট থেরাপি দিতে হবে। ফ্লুট থেরাপি দেওয়ার আগে আপনি টেম্পারেচার চেক করবেন। যদি টেম্পারেচার 99, 100 এরকম থাকে তাহলে ভাববেন যে তার টেম্পারেচার লো আছে। কোনো ছাগলের নর্মাল টেম্পারেচার হচ্ছে 102 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আপনাকে নর্মাল টেম্পারেচার হচ্ছে 102 ডিগ্রি। যদি কোনো ছাগলের টেম্পারেচার 99 বা 100 থাকে তাহলে আপনাকে তার টেম্পারেচার বাড়ানোর জন্য সেখানে আপনি ফ্লুট থেরাপির মধ্যে ডেক্সট্রোজ 5% বা D5 নামে 500 ml একটি বোতল আছে, সেটি দিতে পারেন। একটি প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক ছাগলকে আপনি 500 ml অবধি D5 দিতে পারেন। D5 এর সঙ্গে আপনি দিতে পারেন ক্যালসিয়ামের কোনো ইঞ্জেকশন তার টেম্পারেচারকে নর্মাল আনার জন্য। যদি দেখেন তার টেম্পারেচার ঠিক আছে, শুধুমাত্র তার শরীর ডিহাইড্রেশন হয়ে গেছে, তাহলে তাকে রিহাইড্রেশন করার জন্য আপনি যদি স্যালাইন না চালাতে পারেন তাহলে ORS পাউডার আপনি দিতে পারেন বা ইলেকট্রল পাউডার দিতে পারেন। ব্যালেন্সল পাউডার আছে, সেটিও দিতে পারেন। ইলেকট্রল পাউডার বা ব্যালেন্সল পাউডার যদি আপনি দিচ্ছেন তা ভালো। এর থেকেও ভালো হয় যদি আপনি তাকে স্যালাইন দিতে পারেন। স্যালাইনে আপনি কি রাখবেন? নর্মাল RL রাখতে পারেন, অথবা আপনি নর্মাল NS রাখতে পারেন, অথবা DNS রাখতে পারেন। NS, DNS এবং RL এগুলো যে কোনো 500 ml অবধি আপনি তাকে দিতে পারেন। তার সাথে সাথে আপনি সেম ওই যখন IV রুটে যখন দিবেন স্যালাইন, সেই স্যালাইনের মধ্যে আপনি ভিটামিন B1 যে কম্বিনেশনের যে ইঞ্জেকশনগুলো আছে, ট্রাইবিভেট আর আপনার রুমেরিক, এই ধরনের ইঞ্জেকশন আপনি IV রুটে দিয়ে দেবেন। 1 ml বা 2 ml তাকে দিয়ে দিবেন। তার সঙ্গে আপনি অক্সিটেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকও ইউজ করতে পারেন। যদি প্রেগনেন্ট থাকে তাহলে অক্সিটেট্রাসাইক্লিন ইউজ করা যাবে না। সেফটিএক্স যেন তার স্যালাইনে দিতে পারেন তার দ্রুত রেজাল্ট পাওয়ার জন্য। তো আমি যেটা করি সেটি হচ্ছে আমি ভিটামিন B কমপ্লেক্স দিয়ে দিই, আর নর্মাল স্যালাইন দিয়ে দিই, আর কর্টিকোস্টেরয়েড হরমোন যে ডেক্সোনা এবং আইসোফ্লুট দেখায়, সেই 3টা মেডিসিন দিয়ে আমি স্যালাইন চালাই। ছাগল মোটামুটি সুস্থ হয়ে যায়। তো PPRকে যদি আপনি আয়ত্তে আনতে পারেন বা কাবু করে নিতে পারেন তাহলে ভাববেন আপনি গোট ফার্মিংয়ে সাকসেস। কোনো ছাগল যদি PPR থেকে রিকভার হয়ে যায়, তার লাইফ টাইম ইমিউনিটি সে তৈরি করে নেয়। এটি একটি সবথেকে ভালো দিক যে কোনো ছাগল যদি PPR থেকে রিকভার হয়ে যায় তাহলে তাকে আর PPR হওয়ার সম্ভাবনা 90% আর থাকে না, কারণ তার শরীরের মধ্যে একটি অ্যান্টিবডি তৈরি হয়। সাপোজ মনে করুন কারো করোনা হয়েছে, বর্তমানে যে আপনারা দেখেছিলেন করোনা হয়েছে, যারা যারা করোনা থেকে রিকভার হয়ে গেছে তাদেরকে নিয়ে একটি প্রচার চালানো হচ্ছে, তাদের প্লাজমা নিয়ে অন্য কারো চিকিৎসা হচ্ছে। তো PPR থেকে যে ছাগলটি বেঁচে যাবে PPR থেকে, তাহলে ভাববেন সেই ছাগলটি আপনার ফার্মে আর কোনোদিনও তাকে PPR হবে না। তো PPR-এর ট্রিটমেন্ট আমি আপনাদেরকে দেখালাম যে আমরা কিভাবে PPR হলে তার ট্রিটমেন্ট করি। এরপরে আমরা আপনাদেরকে বলছি যে কি প্রতিকার কি আছে, কি এমন করলে যে PPR ভাইরাস আমাদের ফার্মে আসবে না, কোনো ছাগলকে PPR হবে না। তো এর প্রতিকার হচ্ছে আপনাকে প্রপার নলেজ আগে নিতে হবে। আপনার গোট ফার্মিং সম্বন্ধে আপনাকে যদি প্রপার নলেজ থাকে আপনার মধ্যে, তবে আপনি গোট ফার্মিংয়ে সাকসেস হতে পারবেন। সামান্য যদি আপনার মনে করুন একটি ছাগলকে আপনি হাট থেকে কিনে নিয়ে এলেন, নিয়ে এসে আপনি ফার্ম শুরু করছেন, তো সেখানে আপনার সমস্যা হবেই। আপনাকে মাথায় রাখতে হবে যে একটি ব্রিডিং ফার্ম বা একটি ব্রিডিং সেটআপ যদি আমি করতে চাই, আমাকে কি জিনিস করা যাবে না। আমাকে কোনো হাট থেকে ছাগল কিনা যাবে না। আপনি মনে করুন আমার কাছে 5টি ছাগল আছে, 5টির মধ্যে একটি দেখছি আমার কোনো সমস্যা হচ্ছে, ছাগলটি ঠিকঠাক হিটে আসছে না, বাচ্চা দিচ্ছে না, বাচ্চা দিলে মরে যাচ্ছে বা বাচ্চা দিলে দুধ হচ্ছে না। সেই ফিমেলটিকে আমি কি করব, আগে হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দেবো। যে ভালো ফিমেলগুলো আছে ওগুলা কোনোদিনও আমি হাটে নিয়ে যেয়ে বিক্রি করব না। তো হাট থেকে আপনি ভালো ছাগল পাবেন এরকম আশা কোনোদিনও করবেন না। খুব যদি আপনার লাক ভালো থাকে তবেই আপনি হাট থেকে ভালো ছাগল পাবেন। হাটে আপনি ভালো খাসি পেয়ে যাবেন, এটি আমি আপনাকে বলতে পারি। হাটে যদি মাংসের জন্য যদি আপনি ছাগল খুঁজছেন, অবশ্যই হাট থেকে নিয়ে নিন। মাংসের জন্য আপনি কিনে নিয়ে আসুন, কেটে দিন, তাকে বিক্রি করে দিন বা খেয়ে নিন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনি ফার্মিং করছেন, ফার্মিংয়ের ছাগল এমন কোনো লোকের কাছ থেকে নিন যারা ভ্যাকসিনেটেড অ্যানিমেল আপনাকে দিবে।
এটি করে কি হবে, আপনার ক্ষতির সমস্যা আপনি খুব কম ক্ষতি হবে আপনার। যদি আপনি হাট থেকে 10টা ছাগল কিনে নিয়ে এসছেন, সেখানে হয়তো 5টি বা 2টি বাঁচবে, কিন্তু যারা ভ্যাকসিনেটেড অ্যানিমেল আপনাকে দিবে সেটি দেখবেন 10টি নিয়ে এসছেন, 10টি বেঁচেছে। ঠিক আছে, খুব জ্বর হলে আমি মনে করছি যে একটি মরে যাবে, কিন্তু 9টি তো আপনার বাঁচবে। তাহলে আপনি আগে মাথায় রাখবেন যে আমাকে হাট থেকে ছাগল কেনা যাবে না, ভ্যাকসিনেটেড অ্যানিমেল আপনাকে কিনতে হবে। ভ্যাকসিনেটেড ছাগল আপনি কিনবেন, সেই ছাগল দিয়ে আপনি ফার্মিং শুরু করবেন। আরেকটি কথা আপনার মাথায় রাখতে হবে, আপনি টার্গেট নিয়েছেন যে আমার তো প্রচুর বড় শেড আছে, আমি 200 ছাগল নিয়ে ফার্ম করব। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি 200 ছাগল নিয়ে ফার্মিং শুরু করুন। আপনাকে কি করতে হবে, 10টা 5টা 10টা 5টা এরকম করে আস্তে আস্তে ছোট ছোট লটে মাল তুলতে হবে। আমরা যখন ট্রেনিং দিই, সেই ট্রেনিংয়ে আমরা বলে দিই যে বায়োসিকিউরিটি কীভাবে আপনাকে মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি যে কোনো লাইভ স্টক বা যে কোনো অ্যানিমেল আপনি যদি নিয়ে কাজ করছেন, বায়োসিকিউরিটি এতে খুবই গুরুত্বপূর্ণ রোল পালন করে। বায়োসিকিউরিটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আপনি 10টা 5টা করে ছাগল নিয়ে আসুন, কোয়ারেন্টাইন করুন, কোয়ারেন্টাইন করে তাকে সেখানে ভ্যাকসিনেটেড করুন, ডিওয়ার্মিং করুন, তারপরে তাকে তার ডেফিসিয়েন্সি কী আছে দেখুন, তার ভিটামিন মিনারেল এইসব তাকে দিন, তারপরে আপনি সেটাকে মেন শেডে নিয়ে যান। এটি হচ্ছে নিয়ম। আপনি 10টা নিয়ে গেলেন, 1 মাস সময় লাগলো আপনাকে কোয়ারেন্টাইন ভ্যাকসিনেটেড করে আপনার মেন শেডে তুলতে। আবার 10টা নিয়ে এলেন, আবার 1 মাস সময় লাগলো। এরকম করে আপনি 200টা ছাগল আস্তে আস্তে করে আপনি 200টা ছাগল করলেন। এরপর যেটা আমি প্রতিকারের কথা বলছিলাম, প্রতিকার আপনি তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে নলেজ থাকবে। সাপোজ আপনি মনে করুন আপনি পিপিআরের প্রতিকার চাইছেন, তো পিপিআরের প্রতিকার হচ্ছে একটাই, ভ্যাকসিনেশন। আপনাকে এর ভ্যাকসিন করতে হবে। 1 ml ভ্যাকসিন তার চামড়ার নিচে প্রবেশ করাতে পারেন, তাহলে সেই ছাগলটি 3 বছর অবধি তার ইমিউনিটি তার শরীরের মধ্যে তৈরি করে নেবে। যদিও আমরা বলি যে 6 মাস অন্তর অন্তর আপনাকে পিপিআরের ভ্যাকসিনটি রিপিট করতে হবে। যে ছাগলটি আপনার জীবনকালে 3বার পিপিআরের ভ্যাকসিন নিয়ে নেবে, সাপোজ মনে করুন তাকে 3 মাসে আমি দিয়েছি, 3 মাস থেকে 6 মাস মানে 9 মাসে দিয়েছি, 9 মাস থেকে 6 মাস মানে 15 মাসে দিয়েছি। 3বার যদি তার শরীরের মধ্যে পিপিআরের ভ্যাকসিন চলে যায়, তাহলে তার জীবনকালে তার পিপিআর হওয়ার সম্ভাবনা একদমই শেষ হয়ে যায়। যদিও আমি 100% বলছি না, 99.9% তাকে আর পিপিআর হবে না। অন্য কোনো রোগে সে মরতে পারে, সেটি আলাদা ব্যাপার। কোনো ছাগলের জীবনকালে যদি তার শরীরের মধ্যে 3বার পিপিআরের ভ্যাকসিন চলে যায়, তাহলে তার পিপিআর হওয়ার সম্ভাবনা মোটামুটি শেষ হয়ে যায়। তো আপনাকে মাথায় রাখতে হবে, পিপিআরের প্রতিকার যদি করতে চান তাহলে অবশ্যই পিপিআরের ভ্যাকসিন করুন। পিপিআরের ভ্যাকসিন আমাদের মার্কেটে পাওয়া যায়, রাক্সা পিপিআর নামে পাওয়া যায়, হেস্টারের পিপিআর পাওয়া যায়, 50 ডোজের পাওয়া যায়, 10 ডোজের পাওয়া যায়, 100 ডোজের পাওয়া যায়। দাম মাত্র খুবই অল্প দাম। 50 ডোজের দাম হচ্ছে 293 টাকা, 100 ডোজের দাম হচ্ছে 493 টাকা, এবং 10 ডোজেরটা খুবই কম পাওয়া যায়। আপনি সবসময় চেষ্টা করবেন 50 বা 100 ডোজের ভ্যাকসিনে নিয়ে এসে তার শরীরের মধ্যে প্রবেশ করাতে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অনেকে ভ্যাকসিন সম্বন্ধে জানে না। আমাদের ফার্মে অনেকেই ছাগল কিনতে আসে, কিনে নিয়ে যাওয়ার সময় গাড়িতে যখন তুলে আমাদেরকে বলে, দাদা ভ্যাকসিন আছে তো করে দিন না, একবারে তাহলে কাজটা হয়ে যাবে। তো ভ্যাকসিন সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে, ভ্যাকসিন কিভাবে দেওয়া হয়। একটি ছাগলকে আপনি যখন তখন ভ্যাকসিন করতে পারেন না। ভ্যাকসিন করার আগে তাকে ডিওয়ার্মিং করান, তাকে লিভার টনিক চালান, লিভার টনিক চালাবার পরে তাকে ভ্যাকসিনেশন করুন। এবং ভ্যাকসিন যে করছেন, যে ভ্যাকসিনটি আপনি তাকে দিচ্ছেন, সেই ভ্যাকসিনটি আদৌ কোল্ড চেন মেনটেন আছে কি না আপনাকে জেনে নিতে হবে। ভ্যাকসিন কোল্ড চেন একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা এখন বর্তমান সময় দেখতে পাচ্ছেন, টিভিতে দেখাচ্ছে যে কোভিড-19 ভ্যাকসিন -39 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাকে স্টোরেজ করতে হচ্ছে, তার জন্য আলাদা কোল্ড স্টোরেজ তৈরি করা হচ্ছে, তার আলাদা বক্স তৈরি করা হচ্ছে। এই সমস্ত কারণ হচ্ছে যে ভ্যাকসিন আপনি দিবেন, সেই ভ্যাকসিনের মধ্যে লাইভ ভাইরাস থাকে। পিপিআরের ভ্যাকসিনের মধ্যে লাইভ ভাইরাস থাকে, যে ভাইরাসটি 0 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যদি না রাখা হয় তাহলে সেটি মারা যায়। সেটিকে যদি আপনি তার শরীরের মধ্যে দেন, সেটি আর কোনো কাজ করবে না। আপনাকে সেই লাইভ ভাইরাসটিকে বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখার জন্য আপনাকে কোল্ড চেন মেনটেন করতে হবে। কোল্ড চেন মেনটেন কীভাবে করবেন,
আপনি যেখান থেকে ভ্যাকসিন সংগ্রহ করছেন আপনি দেখে নিন সে কোল্ড চেন মেনটেন করছে কি না। যদি সে মেনটেন করছে তাহলে তার কাছ থেকে সংগ্রহ করুন, তার কাছ থেকে ভ্যাকসিন নিয়ে আসুন। আপনি নিয়ে আসার সময় একটি ছোট্ট ফ্লাক্স নিয়ে যাবেন, তাতে বরফ দিবেন। ভ্যাকসিনের যে মেন যে ছোট যে ফাইলটা আছে সেটিকে ভ্যাকসিনের ফ্লাক্সের মধ্যে রাখবেন। আর যে ডায়ালেন্টটি আছে 100 গ্রামের যে জলটা আছে 100 ml সেটিকে আপনি যখন দিবেন তখন ঠান্ডা করে নিলে হবে। মেন যে ভ্যাকসিনটি পাউডার ফর্মে আছে সেটিকে বরফের মধ্যে দিয়ে আপনার বাড়িতে নিয়ে আসবেন। সাপোজ মনে করুন যে আপনি নিয়ে এসেছেন কালকে দিবেন এরকম চিন্তা ভাবনা করছেন, তাহলে কাল অবধি আপনাকে সেটিকে 0 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে। ফ্রিজের মধ্যে যেখানে বরফ জমে সেখানে আপনি রাখবেন না, যেখানে ডিম বা কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু রাখা হয় বা আপনি যে ফ্রিজের দরজা থাকে সেই দরজার মধ্যেও রাখতে পারেন, ঠিক আছে। তারপরের দিনে আপনি তাকে কি করবেন, ডাইল্যান্ড থেকে আপনি 2-3 ml জল টেনে পাউডারের সঙ্গে মিক্স করবেন, ভালোভাবে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে আবার পুনরায় ডাইল্যান্ডটি যে পাউডার ফর্মটি আছে সেটিকে ডাইল্যান্ডের মধ্যে দিয়ে মিক্স করে প্রত্যেকটা ছাগলকে 1 ml করে চামড়ার নিচে প্রবেশ করাতে হবে। কোথায় দিবেন, সাবকাট লেয়ারে। সাবকাট লেয়ার হচ্ছে মাংস এবং চামড়ার যে মধ্যবর্তী যে লেয়ার থাকে সেই লেয়ারকে আমরা সাবকাট লেয়ার বলি। তো সেই সাবকাট লেয়ারে আপনি দিবেন। দিলে এই ভ্যাকসিন কাজ করবে কখন, 15 দিন পরে, মিনিমাম 15 দিন, ম্যাক্সিমাম হচ্ছে 21 ডেজ। 15 থেকে 21 দিন পরে আপনি ভেবে নেবেন যে এই ছাগলটি পিপিআরের ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। এরপরে এখানে একটি বিষয় আছে, অনেক সময় দেখা যায় পিপিআরের ভ্যাকসিন ফেল হয়ে যায়, ঠিক আছে। কি কারণে হয়, সাপোজ মনে করুন আপনি নতুন হাত, আপনার এর আগে আপনি পিপিআর করেননি, প্রথম করছেন, কোনো ছাগলকে সাবকাটে দিতে গেলেন, সেটি কি হলো, চামড়ার এদিক থেকে সেদিকে বেরিয়ে গেল, 1 ml তো জিনিস আপনি বুঝতে পারলেন না, সেই ছাগলটি পিপিআরের ভ্যাকসিন তার শরীরে গেল না। তো এর জন্য আমরা কি বলি যে বুস্টার ডোজ দিন। বুস্টার ডোজ হচ্ছে আপনি 7 দিনের মাথায় দিতে হবে। পিপিআরের কেউ যদি বুস্টার ডোজ দিতে চান, আমি যদি আজকে 1 তারিখে দেবো, আবার 8 তারিখে দেবো, তাহলে কি হবে, যে ছাগলটি আপনার পিপিআরের ভ্যাকসিনটি মিস হয়ে গেছিলো কোনো কারণে, তো সেটি আবার পুনরায় রিপিট হয়ে যাবে। এতে করে কি হবে, আপনি 100% শিওর থাকবেন যে সমস্ত ছাগল আমার পিপিআর থেকে সেভ হয়ে গেছে বা ভ্যাকসিনেটেড হয়ে গেছে। আর এইখানে আপনি সবসময় মাথায় রাখবেন যে 3 মাস যেন বয়স হয় যে ছাগলটিকে আপনি ভ্যাকসিন করছেন। আর যদি গর্ভবতী হয় ছাগল, বাচ্চা দেওয়ার 21 দিন আগে অবধি আপনি পিপিআরের ভ্যাকসিন তাকে দিতে পারেন। পিপিআরের ভ্যাকসিন দিলে কোনো ছাগলের বাচ্চা নষ্ট হবে না, তবে বাচ্চা দিতে 21 দিন বাকি থাকবে, সেই অবধি সময় আপনি দিতে পারেন। একদম কালকে বাচ্চা দিবে আজকে আমি ভ্যাকসিন করে দেবো এরকম করবেন না। 21 দিনের যদি সময় থাকে তাহলে দিন। দিলে কি হবে, তার পেটের মধ্যে যে বাচ্চাটি হবে সে 3 মাস বয়স অবধি তারও সে পিপিআরের রোগ থেকে সে বেঁচে যাবে। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।